আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালোই আছো প্রিয় বন্ধুরা। আজকের তোমাদের যে বিষয়টা নিয়ে আজকে উপস্থিত হয়েছি তোমাদের এই ইউটিউব ক্লাসে, আজকে আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করব একটি ভিন্ন টপিক নিয়ে, ভিন্ন সাবজেক্ট নিয়ে। সচরাচর যে ইংলিশ গ্রামার অথবা ইংলিশ লিটারেচার নিয়ে আলোচনা করি, আজকে সেটা নিয়ে আলোচনা করব না। আজকে একটু আলোচনা করব একটু ভিন্ন টপিক নিয়ে। সেই টপিকটা তার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি। সবাই তোমরা জানো নিশ্চয়ই, আমাকে চেনো অলরেডি। দিস ইজ এম শাওন, হু ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার অফ কুমিল্লা মডার্ন হাই স্কুল। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, সেই সাবজেক্টটা হচ্ছে বাংলাদেশ ইন গ্লোবাল স্টাডি। বাংলাদেশ ইন গ্লোবাল স্টাডি, এটা নিয়ে আজকে একটু আলোচনা করবো। আর এই সাবজেক্টের নামটাই আমরা বুঝতে পারি যে কী বিষয় থাকতে পারে এই সাবজেক্টের মধ্যে। এর মধ্যে থাকতে পারে বাংলাদেশ সম্পর্কিত বিষয় এবং সমগ্র ওয়ার্ল্ড, সমগ্র বিশ্ব নিয়ে যে আলোচনা, সেই আলোচনা নিয়ে আমরা এই সাবজেক্টে আলোচনা করে থাকি। আর এটার একটা বিশাল একটা লেসন, এই বাংলাদেশের বিশ্ব পরিচয় একটা বিশাল লেসন। বাংলাদেশ গ্লোবাল স্টাডি একটা অনেক বড় একটা আলোচ্য বিষয়। সেই আলোচ্য বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লেসন নিয়ে আজকে আলোচনা করবো। সেই লেসনটা কি? সেই লেসনটা হচ্ছে বাংলাদেশ, জাতিসংঘ ও বাংলাদেশ। এই সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব। জাতিসংঘ ও বাংলাদেশ এই টপিকটা, সেটা হচ্ছে নবম দশম গ্রেডের অনুযায়ী আমি আজকে ক্লাসটা নিচ্ছি। আর এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ইন ফিউচার। অর্থাৎ তোমরা যখন চাকরির ইন্টারভিউ দিতে যাবে, তখনই কিন্তু এই টপিকটা, এই সাবজেক্টটা, বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব বহন করে তোমাদের জন্য। আর বিভিন্ন বিসিএস পরীক্ষা, চাকরির ইন্টারভিউতে জেনারেল নলেজটা আসে অধিকাংশ ক্ষেত্রেই এই বইটা থেকেই আসে। সো এই বইটা একটু ভালো করে, মনোযোগ সহকারে, ভালো করে একটু রেগুলার করবে ইন ফিউচার পর্যন্ত। নবম দশম শ্রেণীর বইটা বিসিএসে পড়ো, ইন্টারে পড়ো, ইন্টারে যাও অথবা অনার্সে যাও, এই বইটা একটু রেগুলার একটু পড়বে। তাতে তোমাদের সামনে চাকরি ইন্টারভিউর জন্য তোমরা নিজেদেরকে আরও বেশি স্কিল করতে পারবে। ওকে, তাহলে আজকে কথা না বাড়িয়ে চলে যাই আমাদের সাবজেক্ট হচ্ছে জাতিসংঘ বাংলাদেশ। জাতিসংঘ বাংলাদেশ সাবজেক্ট, যে লেসনটা, সেই লেসনটার কথা শুনেই বুঝতে পারতেছি জাতিসংঘ যেটা হচ্ছে ইউনাইটেড নেশন। সেই ইউনাইটেড নেশন নামটা শুনে আমরা বুঝতে পারতেছি নেশন যে জাতিগত, এবং ইউনাইট মানে কি সংঘবদ্ধ করা বা একত্রিত করা। এই বিভিন্ন জাতিগুলোকে একত্রিত করার যে একটা লক্ষ্যমাত্রা থাকে, সেই লক্ষ্যমাত্রা নিয়ে যারা এগোচ্ছে, সেটাই হচ্ছে জাতিসংঘের কাজ। এই জাতিসংঘ এটা কাজ করে এবং কীভাবে কাজ করে, তাদের মুখ্য উদ্দেশ্য কী, এবং কিভাবে তারা এটা বাস্তবায়ন করে, আর কিভাবে এটা গঠন হলো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো। আজকে মূল টপিকটা থাকবে জাতিসংঘ গঠনের ফর্মের, যে কিভাবে ফর্ম হলো, কিভাবে গঠন হলো, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং তাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কী, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এই লেসনটা শেষে আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যা যা শিখতে পারবে সেই লেসনটার মধ্যে তোমরা শিখতে পারবে। তোমরা স্লাইডে একটু দেখতে পাচ্ছ শিক্ষণ ফলটা, যে তোমরা যা যা শিখতে পারবে আফটার কমপ্লিটিং দিস লেসন, সেটা হচ্ছে জাতিসংঘের গঠন, দ্য ফর্ম অফ ইউনাইটেড নেশন। জাতিসংঘের গঠন ও উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। এটা কেন, কিভাবে গঠন হয়েছিল, এর যে লক্ষ্য উদ্দেশ্যটা কি, সেটা নিয়ে তোমরা আলোচনা করতে পারবে, তোমরা নিজেরা শিখতে পারবে এবং জানতে পারবে। এরপরে যেটা জানবো সেটা হচ্ছে জাতিসংঘ ও বাংলাদেশ। এই জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে যে একটা সম্পর্ক, যেহেতু আমাদের বলা আছে লেসনটার মধ্যে জাতিসংঘ ও বাংলাদেশ, তাহলে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে কীরূপ সম্পর্ক বিদ্যমান, জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে কী ধরনের সম্পর্কটা বিদ্যমান, সেই সম্পর্কটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই আলোচনার মধ্যে থেকে তোমরা জানতে পারবে যে বাংলাদেশের সাথে জাতিসংঘ কী ধরনের সম্পর্ক বিদ্যমান এবং কী ধরনের কী বলবো এটাকে, নিবিড় সম্পর্ক বিদ্যমান, এবং বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্যতা, সেই সৌহার্দ্যতা সম্পর্কে আমরা আজকে জানতে পারবো। ওকে, তাহলে আমরা চলো আজকে শুরু করে দিচ্ছি আজকের এই লেসনটা শুরু করার সময় আমাদেরকে একটু ধারণা রাখতে হবে। এই লেসনটা শুরু করার সময় আমরা একটু ধারণা রাখবো যে এই যে দেখো একটা জাতিসংঘ বিষয়টা একটু জানো।
এই জাতিসংঘ বিষয়টা জানতে গেলে আমাদেরকে দুইটা বিষয় একটু ধারণা রাখতে হবে। একটা হচ্ছে এই পৃথিবীতে দুইটা বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। এই দুইটা বিশ্বযুদ্ধ সম্পর্কে একটু ধারণা নিয়ে আসতে হবে। 20 শতকের ইতিহাসটা একটু জানতে হবে। আমরা এই ইতিহাসটা যদি একটু গল্পের ছলে জানি, সেই ইতিহাসটা কি একটু বুঝি। 20 শতকের যে ইতিহাস পৃথিবী জুড়ে যা ঘটে গেছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুটা বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ, আরেকটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় 1914 সালে এবং এটা 5 বছর ধরে বিদ্যমান ছিল। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1914 সালে, এবং এটি শেষ হয় 1918 সালে। 18 সালে শেষের দিক দিয়ে গিয়ে এটা শেষ হয়। এই প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পরে কি হয়েছে, মানে শেষের দিক দিয়ে শেষ হয়, অর্থাৎ 19-এর শুরুতেই প্রথম বিশ্বযুদ্ধটা শেষ হয়। আর এই প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হওয়ার পরে যে বিশ্ব নেতৃবৃন্দ রয়েছেন, তারা চিন্তা করলো যে তারা কি করবে, একটা ঐক্যতায় নিয়ে আসবে, একটা ইউনিটি তৈরি করবে। সেই ইউনিটিটা তৈরি করতে তৎকালীন সময়ে যে বিশ্ব নেতারা রয়েছেন, সেই নেতারা চিন্তা করলো যে এই বিশাল ক্ষয়ক্ষতি, বিশ্বযুদ্ধ মানেই ক্ষয়ক্ষতি, এই ক্ষয়ক্ষতির কারণটা, এই ক্ষয়ক্ষতিটা কিভাবে রিমুভ করা যায়। যুদ্ধ কখনই ভালো কিছু বয়ে আনে না। এই যুদ্ধটাকে কিভাবে নির্মূল করা যায়, কিভাবে এই ক্ষয়ক্ষতি রোধ করা যায়, তার জন্য কিভাবে ঐক্যতায় আনা যায়, সেটা নিয়ে বিশ্ব নেতারা কি করলেন, একটা ইউনিটিতে আসতে চেষ্টা করলেন। তার জন্য এই তৎকালীন সময়ের যে বিশ্ব নেতারা আছেন, সেই বিশ্ব নেতারা কি করলেন, একটা লিগ অফ নেশন 1920 সালে, 19-এর দিকে শেষ হলো বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, তারপর 1920 সালে গিয়ে কি করলো, একটা লিগ অফ নেশন গঠিত হলো, একটা লিগ অফ নেশন গঠন করলো। কারা? তৎকালীন সময়ের বিশ্ব নেতা একটা লিগ অফ নেশন গঠন করলো। তাহলে লিগ অফ নেশনটা গঠিত হয় কবে? সেটা হচ্ছে 1920 সালে। কত সালে? 1920 সালে লিগ অফ নেশন সংগঠিত হয়। এই কিসের জন্য সংগঠিত হয়? অর্থাৎ বিশ্বে একটা শান্তি, সংহতি, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই লিগ অফ নেশনটা প্রতিষ্ঠিত হয়, লিগ অফ নেশনটা সংগঠিত হয়। এই লিগ অফ নেশন সংগঠিত হওয়ায় এটা আবার কবে? 10 জানুয়ারি। এটা সংগঠিত হয় কবে? 10 জানুয়ারি 2020 সালের 10 জানুয়ারিতে এই লিগ অফ নেশন সংগঠিত হয়। এই লিগ অফ নেশনে যারা দায়িত্ব পালন করছিল, যারা দায়িত্ব পালন করেন এই বিশ্ব নেতৃত্বের মধ্যে, তাদের মধ্যে যে কার্যকারিতার প্রভাবটা খুব ভালোভাবে সংগঠিত হয়নি। তারা যে লিগটাকে তাদের ইন্টারনাল বা এক্সটার্নাল মতৈক্যের কারণে তাদের এই লিগ অফ নেশনটা তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয়। ওই যথাযথভাবে এই লিগ অফ নেশন তার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য যেহেতু ব্যর্থ হয়, সেক্ষেত্রে 1939 সালে গিয়ে শুরু হয় আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কারণ লিগ অফ নেশন তার বাস্তবায়নটা, উদ্দেশ্যটা সফলভাবে করতে পারেনি। সেজন্য তার ধারাবাহিকতায় বিশ্ব নেতৃত্বের মধ্যে আবার একটা অরাজকতা সৃষ্টি হয়। সেই অরাজকতার ধারাবাহিকতায় 1939 সালে সংঘটিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে 1945 সাল পর্যন্ত। সেখানেও বিশাল এক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। এই ধ্বংসযজ্ঞ সৃষ্টি হওয়ার পরে বিশাল ক্ষয়ক্ষতি হয়, বিশাল ধ্বংস সৃষ্টি হয়, ধ্বংসে পরিণত হয় সমগ্র বিশ্বের মধ্যে। আর এই 1945 সালের পরে 1945 সাল পর্যন্ত এটা সংঘটিত হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে। এরই মাঝে কি হয় যে 1940 সালে একটা কনফারেন্স ডাক দেওয়া হয়, একটা কনফারেন্স হয়। সেই কনফারেন্সটা কিসের? সেই কনফারেন্সটা হচ্ছে তেহরানে এবং মস্কোতে একটা কনফারেন্সে আলোচনা করা হয়। 1940 সালে একটা কনফারেন্স আয়োজন করা হয়। সেই কনফারেন্সে এক বিশ্ব নেতাদের মধ্যে ইউকে, তারপর হচ্ছে ইউএসএ, ফ্রান্স অ্যান্ড রাশিয়া যেটাকে আমরা বলি, এই 4টা দেশ একত্রিত হয়। কারা কারা একত্রিত হয়? ইউকে, ইউএসএ, ফ্রান্স এবং রাশিয়া। তারা একত্রিত হয়ে তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়, তারা একটা সিদ্ধান্ত নেয়
যে আবার তার একটা ইউনিটিতে আসবে, তার একটা ঐক্যতায় আসবে, একটা সিদ্ধান্ত উপনীত হয়ে আমাদের এই বর্তমান যে জাতিসংঘ, সেই জাতিসংঘটা প্রতিষ্ঠা লাভ করে, সেটা হচ্ছে 1945 সালের 24শে অক্টোবর। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পরে কি প্রতিষ্ঠিত হলো? লিগ অফ নেশন। এই লিগ অফ নেশনের কার্যকারিতা সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ার ফলে এখানে শুরু হয়ে গিয়েছিল আবার কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সংগঠিত হয়েছিল কি, যে বিশ্ব নেতারা, তার মধ্যে ইউকে, তারপর হচ্ছে ইউএসএ, ফ্রান্স, রাশিয়া, এরা কি করলে একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত উপনীত হলো যে 1945 সালে সিদ্ধান্ত উপনীত হয়ে 24শে অক্টোবর 1945 সালের 24শে অক্টোবর এই জাতিসংঘ গঠন করেন, জাতিসংঘ গঠিত হয়, জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে জাতিসংঘ কবে প্রতিষ্ঠা লাভ করে, সেটা হচ্ছে 1945 সালের 24শে অক্টোবর। কবে এটা? 24শে অক্টোবর। কোন সালে? 1945 সালের 24শে অক্টোবর। এই জাতিসংঘ, এই যে জাতিসংঘ, এই জাতিসংঘের মুখ্য উদ্দেশ্যটা কি, এর লক্ষ্যটা কি, এর কাজটা কি? এর কাজই হচ্ছে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা নিশ্চিত করা। এই জাতিসংঘের কাজটা কি? আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক শান্তি, বিশ্ব শান্তি ও নিরাপত্তাটাকে নিশ্চিত করা। আর এই জাতিসংঘে রয়েছে 5টা অর্গান রয়েছে, যে অর্গানগুলো হচ্ছে যেটা 5টা স্থায়ী সদস্য, স্থায়ী পরিষদ, যেটাকে আমরা বলি পরিষদ, সেই পরিষদ রয়েছে। জাতিসংঘ 5টা পরিষদ নিয়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার মধ্যে যে নিরাপত্তা পরিষদরা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। নিরাপত্তা পরিষদ আসলে জাতিসংঘ বিষয়ে তো কবে গঠিত সেটা তো আমরা জানলাম। এবার আমরা একটু জানি জাতিসংঘের যে বিভাগগুলো রয়েছে, সেই বিভাগগুলোর মধ্যে যে সেক্রেটারিয়েট হচ্ছে জাতিসংঘের একটা প্রশাসনিক বিভাগ। কি? সেক্রেটারিয়েট হচ্ছে জাতিসংঘের একটি প্রশাসনিক বিভাগ, যেটার মহাসচিব হচ্ছে প্রধান নির্বাহী। এর মহাসচিব কি? প্রধান নির্বাহী। সেক্রেটারিয়েট হচ্ছে জাতিসংঘের প্রশাসনিক বিভাগ এবং মহাসচিব হচ্ছে প্রধান নির্বাহী। আর এই জাতিসংঘের সদর দপ্তরটা কোথায়? এই জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত। আর এর যে কনফারেন্সটাকে বলা হয়, যে কনফারেন্স হল সদর দপ্তরের মধ্যে, সেটাকে বলা হয় অধিবেশন কক্ষ, কনফারেন্স হল, অধিবেশন কক্ষ বলা হয়। আর জাতিসংঘের মুখ্য উদ্দেশ্য কি, লক্ষ্য উদ্দেশ্য, আসলে একটু জেনে নেই লক্ষ্য উদ্দেশ্য কি। সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো হচ্ছে বিশ্ব শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, সকল মানুষের সমান অধিকার ও সকল রাষ্ট্রের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি করা। যেটা হচ্ছে জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য। এছাড়া রয়েছে আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ও নারী পুরুষ সকলের মৌলিক অধিকার ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তোলা। এটা হচ্ছে জাতিসংঘের আরেকটা বৈশিষ্ট্য। প্রত্যেকটার ব্যাখ্যা আমরা একটু পরে জানবো। আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করা। এখন এক একটা সেক্টরের এক একটা কাজ রয়েছে, সেই কোন সেক্টরের কি কাজ, সেই কোন কাজটা কোন সেক্টর করে থাকে, সেই বিষয়টা আমরা এখন জানবো এটা পরবর্তী। ওকে, এই বিষয়গুলো হচ্ছে আমাদের মূলত জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে জাতিসংঘ যে গঠন করলো, এর যে পরিষদগুলো রয়েছে, যে অর্গানগুলো রয়েছে, সেই অর্গানগুলো কি কি। তো ফার্স্ট অর্গান যেটাকে আমরা বলি সেটা হচ্ছে সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি। ফার্স্ট পরিষদ। আর এই জেনারেল অ্যাসেম্বলি কি কাজ করে? জেনারেল অ্যাসেম্বলি, তাহলে জাতিসংঘ গঠনের ক্ষেত্রে প্রথম যে পরিষদরা রয়েছে সেটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি। জেনারেল অ্যাসেম্বলি সাধারণ নাম কি? সাধারণ পরিষদ হিসেবে আমরা জানি। এর কাজটা কি? এর কাজ হচ্ছে যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মানবাধিকার নিয়ে কাজ করা। আর এর প্রধান নির্বাহী হচ্ছে মহাসচিব। জেনারেল অ্যাসেম্বলির প্রধান নির্বাহী হচ্ছে মহাসচিব। আর এখানে সদস্য রাষ্ট্র গঠন করা, কিভাবে রাষ্ট্রগুলো পরিচালিত হবে, সবার সাথে একটা বিতর্কিত সভা হিসেবে পরিচালিত হয়। এই আরেকটা মূল ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই জেনারেল অ্যাসেম্বলিতে যখন সকল রাষ্ট্ররা আসে তখন সবাই একত্রিত বসে। একত্রিত বসার পরে এটাকে একটা বলা হয় বিতর্কিত সভাও বলা হয়। এটাকে একটা বিতর্কিত সভাও বলা হয়।
তাহলে এখানে আমরা জানলাম সদস্য রাষ্ট্র, মানবাধিকার এবং মহাসচিবের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যে অ্যাসেম্বলিতে, সেটাকে বলা হয় জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ পরিষদ। আর এটাকে একটা বিতর্কিত সভাও বলা হয়, বিতর্কিত সভা। পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে সিকিউরিটি কাউন্সিল। এই সিকিউরিটি কাউন্সিল এই জাতিসংঘ গঠনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরিষদ, যা খুবই গুরুত্ব বহন করে সমগ্র বিশ্বে। তাহলে এই সিকিউরিটি কাউন্সিলের একটু বিস্তারিত ব্যাখ্যা আমি পরের স্লাইডে আলোচনা করছি, ঠিক আছে? তারপরে এই সিকিউরিটি কাউন্সিলের কাজটা কি? এই সিকিউরিটি কাউন্সিলের কাজ হচ্ছে নিরাপত্তা নিয়ে কাজ করা। তার মধ্যে রয়েছে 15টি সদস্য রাষ্ট্র। এই 15টি সদস্য রাষ্ট্রের মধ্যে 5টি সদস্য রাষ্ট্র হচ্ছে স্থায়ী এবং 10টি সদস্য রাষ্ট্র হচ্ছে অস্থায়ী। আর এখানে এই 5টি সদস্য রাষ্ট্র ভেটো দেওয়ার অধিকার রাখে। এই সদস্য রাষ্ট্রগুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করছি পরবর্তী স্লাইডে। অর্থাৎ এই লেসনটা, অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আমি একটু বিস্তারিত আলোচনা করব এই লেসনটার উপর আলাদাভাবে। ওকে, তারপরে কি আছে সেটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এই ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের কাজ কি? সেটা হচ্ছে নাম দেখে আমরা বুঝতে পারতেছি এটার কাজটা কি। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠন করা, অর্থনীতি নিয়ে আলোচনা করা, ওই সামাজিক পরিষদগুলো নিয়ে আলোচনা করে যেই পরিষদে, সেই পরিষদরাই হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। এটা হচ্ছে কি আরও কি করে অর্থনৈতিক কার্যক্রম যেহেতু হয়, সেহেতু এখানে বিশ্ব উন্নয়ন কীভাবে উন্নতি ধাবিত হবে এবং অগ্রগতি হবে, সেই বিষয়গুলো নিয়ে এই পরিষদে, এই কাউন্সিলে আলোচনা করা হয়। তারপরে পরিষদটা কি আছে সেটা হচ্ছে ওসি পরিষদ বলতে আমরা জানি। ওসি পরিষদ এটা মানে কি? ট্রাস্টিশিপ কাউন্সিল। ট্রাস্টিশিপ কাউন্সিল, ওসি পরিষদ মানে হচ্ছে ট্রাস্টিশিপ কাউন্সিল। আর এই ওসি পরিষদের কাজ, ওসি পরিষদের কাজ হচ্ছে স্বাধীনতাপ্রাপ্ত নয়, অর্থাৎ যারা স্বাধীন নয়, যে সকল দেশগুলো স্বাধীন নয়, তাদেরকে তত্ত্বাবধানের জন্য সহযোগিতা করা, তাদেরকে তত্ত্বাবধান করা। সেটা হচ্ছে স্বাধীনতাপ্রাপ্ত নয় যেগুলো, সেগুলোকে তত্ত্বাবধান করা, সেটাই হচ্ছে ওসি পরিষদের কাজ, ট্রাস্টিশিপ কাউন্সিল। এবং 5 নম্বর অর্গান যেটা আছে সেটা হচ্ছে আন্তর্জাতিক আদালত পরিষদ। আন্তর্জাতিক আদালত পরিষদের কি? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট কাউন্সিল। নামগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারি কোন পরিষদের, কোন কাউন্সিলের কাজটা কি। তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট কাউন্সিল, এই ইন্টারন্যাশনাল কোর্ট কাউন্সিলের কাজ কি? সেটা আদালত নিয়ে কাজ করা, বিভিন্ন সীমানা নির্ধারণ নিয়ে কাজ করা। যেমন আমরা জানি বাংলাদেশের যে সমুদ্র সীমা নিয়ে একটা বিবাদ ছিল, সেই সমুদ্র সীমার মধ্যে সীমা নিয়ে আন্তর্জাতিক কোর্টে, এই যে জাতিসংঘের এই আন্তর্জাতিক কোর্টেই মামলা করা হয়েছিল। আন্তর্জাতিক কোর্টের বিচার এটা দেওয়া হয়, এটাকে একটা সমাধান দেওয়া হয়। সেই সমাধানটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এটা রায় পায় যে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোর্ট কাউন্সিল, এই কোর্ট কাউন্সিলের আন্তর্জাতিক যে সীমারেখাগুলো আছে, সমুদ্র সীমা নিয়ে আমাদের বাংলাদেশে কথা হয়েছিল যে সমুদ্র সীমা, তারপর দেশের সীমা, এই সীমাগুলো নিয়ে, সীমানা নিয়ে এগুলো আলোচনা করা হয়, এইগুলো বিবাদগুলো সমাধান করা হয় ইন্টারন্যাশনাল কোর্ট কাউন্সিলের মাধ্যমে। অর্থাৎ সোজা কথা আমরা নামগুলো দেখে বুঝতে পারতেছি যে এগুলো কিসের কাজ করতেছে। এটা হচ্ছে আন্তর্জাতিক বিবাদ মীমাংসা, সদস্য রাষ্ট্র গঠন করা এদের জাতিসংঘের একটা অনন্য কাজ। তারপর সদস্য ভ্যাটো দেওয়া একটা কাজ আছে এখানে নিরাপত্তা কাউন্সিলের। এই নিরাপত্তা কাউন্সিলটা আমি একটু বিস্তারিত আলোচনা করছি পরবর্তী স্লাইডে। তাহলে আমাদের 5টা অর্গান জানা হয়ে গেল কি কি? জেনারেল অ্যাসেম্বলি, 2 নম্বর হচ্ছে সিকিউরিটি কাউন্সিল, 3 নম্বর হচ্ছে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, 4 নম্বর হচ্ছে কি ট্রাস্টিশিপ, 5 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অ্যান্ড কাউন্সিল। এগুলো নিয়ে আলোচনা করা হয়। ওকে, এবার আসো যে আমরা জানবো সিকিউরিটি কাউন্সিল। এই সিকিউরিটি কাউন্সিলটা এই লেসনের মধ্যে, অর্থাৎ এই জাতিসংঘের যে কার্য কমিটি, সেই কার্য কমিটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন, খুবই গুরুত্বপূর্ণ একটা পরিষদ কাউন্সিল, সিকিউরিটি কাউন্সিল। এর মধ্যে রয়েছে 15টা দেশ, এর মধ্যে 5টা হচ্ছে স্থায়ী দেশ, স্থায়ী রাষ্ট্র, আর 10টা হচ্ছে অস্থায়ী রাষ্ট্র। 5টা স্থায়ী রাষ্ট্র, 5 permanent countries. The 5 permanent countries are USA, UK, France, Russia and China. These 5 permanent countries in the Security Council. অর্থাৎ
এই 5টা রাষ্ট্র অর্থাৎ ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া অ্যান্ড চায়না, এদের একটা ক্ষমতা রয়েছে, এদের একটা স্থায়ী ক্ষমতা রয়েছে। এই ক্ষমতাটা কি? সেই ক্ষমতাটা হচ্ছে যে কোনো দেশের বিষয়ে, কোনো একটা বিষয়ের যদি আলোচনা করা হয় বা জাতিসংঘে উত্থাপন করা হয়, সেই উত্থাপন করাটাকে বন্ধ করে দিতে পারে যদি এই 5টি দেশের মধ্যে কোনো একটি দেশ যদি এই প্রস্তাবটাকে, সেই প্রস্তাবটাকে নাকচ করে, তাহলে ওই প্রস্তাবটা জাতিসংঘে আর কখনোই এটা উঠবে না, জাতিসংঘে কখনোই এটা নিয়ে আর আলোচনা করা হবে না। সেটাকেই বলা হয় ভ্যাটো। এই ভ্যাটো দেওয়ার অধিকার হচ্ছে এই 5টা কান্ট্রিজ, এই 5 কান্ট্রিজ পার্মানেন্ট কান্ট্রিজ, এই 5টা পার্মানেন্ট কান্ট্রিজের একটা রাইট রয়েছে, একটা অধিকার রয়েছে, একটা পাওয়ার রয়েছে। এই 5 পার্মানেন্ট কান্ট্রিজ কে কে? এটা ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া অ্যান্ড চায়না। এই 5 কান্ট্রিজ একটা ভ্যাটো দেওয়ার অধিকার রয়েছে। আর ভ্যাটো কি সেটাও আমরা বুঝতে পারলাম। ভ্যাটো হচ্ছে যে রাষ্ট্রগুলোর একটা ভ্যাটো ক্ষমতা রয়েছে। সেই ভ্যাটো ক্ষমতাটা কি স্থায়ী রাষ্ট্রের হচ্ছে প্রস্তাব নাকচ করার ক্ষমতা। সেটা কি? প্রস্তাবটাকে নাকচ করে দেওয়ার যে ক্ষমতা, সেটাকে বলা হয় ভ্যাটো। আর এই প্রস্তাবগুলো দ্বিতীয়বার আর পোষণ করা যাবে না, আর পোষণ করা হবে না জাতিসংঘের মধ্যে। সেই ভ্যাটো দেওয়ার ক্ষমতা রয়েছে 5 কান্ট্রিজ। কি কি? ইউএসএ, ইউকে, ফ্রান্স, রাশিয়া অ্যান্ড চায়না। ওকে, তাহলে আমাদের নিরাপত্তা কাউন্সিলের বিষয়টা নিয়ে আমরা একটু ভালো করে বুঝে পেলাম যে নিরাপত্তা কাউন্সিলটা আমাদের কিভাবে কাজ করে। ওকে, নেক্সট ওয়ান আমরা যাচ্ছি পরবর্তীতে যে জাতিসংঘের মুখ্য উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা নিয়ে আমরা একটু জানব। আর এই জাতিসংঘের মুখ্য উদ্দেশ্য জানতে গিয়ে আমাদের আরেকটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে জানতে হবে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশ যখন আসবে, সেই বাংলাদেশ বিষয়টা আমি একটু পরে বলতেছি। আর এই জাতিসংঘে অসংখ্য দেশগুলা একসাথে যুক্ত হয়েছে। সেই যুক্তগুলোর মধ্যে বর্তমানে প্রায় 193টা দেশ, প্রায় 193টা দেশ এই জাতিসংঘের বর্তমান সদস্য। এর মধ্যে 10টা হচ্ছে অস্থায়ী রাষ্ট্র আছে ওই যে নিরাপত্তা কাউন্সিলের, আর 5টা হচ্ছে স্থায়ী রাষ্ট্র 193টা দেশের মধ্যে। আর বাংলাদেশ, যেহেতু জাতিসংঘ ও বাংলাদেশ শব্দটা আছে, সেই বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের 136তম রাষ্ট্র। 136তম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ 136তম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ জাতিসংঘের সাথে যোগদান করে। ঠিক আছে, তাহলে এই জাতিসংঘের উদ্দেশ্যটা আমি এই বিষয়টা নিয়ে একটু পরে আবার আলোচনা করবো। সেই জাতিসংঘের উদ্দেশ্যটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে জাতিসংঘের উদ্দেশ্য, গঠনের উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে দেখা যাচ্ছে স্লাইডে দেখা যাচ্ছে বিশ্ব শান্তি রক্ষী বাহিনী, যেটা বাংলাদেশ মুখ্য ভূমিকা পালন করছে এই স্থানটাতে। বাংলাদেশের মুখ্য ভূমিকা পালন করছে। এবং এই জাতিসংঘের ক্ষেত্রে উন্নত যে রাষ্ট্রগুলো আছে তারা কিভাবে সহযোগিতা করছে এই দেশগুলোতে জাতিসংঘকে, সেটা হচ্ছে অর্থ দিয়ে সহযোগিতা করছে। আর বাংলাদেশ তাদের শান্তিরক্ষী বাহিনীকে দিয়ে, বা শান্তিরক্ষী বাহিনী, পুলিশ বাহিনী, নারী পুলিশ বাহিনী, এগুলোকে দিয়ে সহযোগিতা করছে জাতিসংঘকে। এবং গুরুত্বপূর্ণ অবদান রাখছে বাংলাদেশ এই জাতিসংঘের মধ্যে। আর বিশ্ব শান্তি রক্ষায় কি করতেছে এখানে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে বিশ্ব শান্তির ক্ষেত্রে দুইটা একটু কথা বলি, সেটা হচ্ছে বিশ্ব শান্তি নিরাপত্তা। সেই বিশ্ব শান্তি নিরাপত্তার ক্ষেত্রে যে আফ্রিকার একটি দেশ রয়েছে সেটা হচ্ছে আইভরি কোস্ট। এই আইভরি কোস্টে এই বিশ্ব শান্তি রক্ষী বাহিনী, বাংলাদেশের যে সেনাবাহিনী এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেই সাথে আইভরি কোস্ট, সিয়েরা লিওন, এই দেশগুলোতে এই বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষী বাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরিপ্রেক্ষিতে সিয়েরা লিওনে বাংলাদেশের যে আমাদের যে মাতৃভাষা, যে ভাষার জন্য, এমন একটি ভাষা যে ভাষার জন্য আমরা শহীদ হয়েছি, আমাদের অসংখ্য মা বোন শহীদ হয়েছেন, রক্তের বিনিময়ে এই স্বাধীনতাটাকে অর্জন করেছি, এই ভাষাটাকে অর্জন করেছি। সেই ভাষা আফ্রিকার সিয়েরা লিওনে রাষ্ট্রের দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই আমাদের মাতৃভাষা বাংলা।
সেটা কোথায়, যে কিসের কারণে, সেটা হচ্ছে যে শান্তিরক্ষা বাহিনী যে আফ্রিকার অঞ্চলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শান্তি রক্ষার জন্য, সেজন্য বাংলা ভাষাটাকে ওই দেশের অর্থাৎ সিয়েরা লিওনে একটি দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। সেই সাথে আইভরি কোস্ট, আরেকটি দেশ আফ্রিকার আরেকটি দেশ, সেই আইভরি কোস্টের একটি রোড, খুব জনবহুল একটি রোড, খুবই গুরুত্বপূর্ণ একটি রোড রাস্তা, সেই গুরুত্বপূর্ণ রোডের নামকরণ করা হয়েছে এই বাংলাদেশের নামে, যার নাম হয়েছে বাংলাদেশ সড়ক। ওকে, তাহলে আসো এবার যাই আমরা পরবর্তী স্টেপে, যে উদ্দেশ্যটা কি। বিশ্বের সকল জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা। আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি, শৃঙ্খলা, বন্ধুত্ব, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে গেলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা জাতির মধ্যে একটা সহযোগিতার মনোভাব সৃষ্টি করতে হবে। এই সহযোগিতার মনোভাব সৃষ্টি করার জন্য আমাদের এই জাতিসংঘ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা কাজ করছে অর্থনৈতিক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, যে সংস্থাটা আছে, যে অর্গানটা আছে, সেই অর্গানটা কাজ করছে এই বিশ্বের সকল জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করতে। ওই কাউন্সিলটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই সাথে আছে পরবর্তী উদ্দেশ্যটা কি, জাতিসংঘের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলে। একটু আগে আমি বলছি, সেক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রেও কাজ করে জাতিসংঘ। শিক্ষা, দুস্থ অসহায় যারা আছে তাদেরকে শিক্ষিত করে তোলার জন্য জাতিসংঘ যথেষ্ট ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক আইনের সাহায্য, আন্তর্জাতিক শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা। অর্থাৎ একটু আগে আমি আলোচনা করেছিলাম ইন্টারন্যাশনাল কোর্ট কাউন্সিল। এই ইন্টারন্যাশনাল কোর্ট কাউন্সিলের যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে সীমানা নির্ধারণ নিয়ে আন্তর্জাতিকভাবে সমাধান করে তোলা। বিভিন্ন দেশের মধ্যে সীমানা বিরোধগুলোকে কোনো যুদ্ধ না সংগঠিত করে সমাধানের অগ্রসর করা, সহযোগিতা করা, শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করাই হচ্ছে এই জাতিসংঘের ওই ইন্টারন্যাশনাল কোর্ট কাউন্সিলের কাজ। ওকে, এবার পরবর্তীতে আসি আমরা বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক। যেহেতু বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্ক জানতে গেলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, যে বাংলাদেশ, এটা আবার আরেকটা টপিক হয়ে যায়। সেই টপিকটা হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে জানতে গেলে যে 1971 সালের 16 ডিসেম্বরে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আর সেই সাথে বাংলা ভাষা 1952 সালের 21 ফেব্রুয়ারি রক্তদানের মাধ্যমেই আমাদের এই ভাষার মর্যাদা লাভ করে। আর এই বাংলা ভাষাটা এই জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর কারণে সিয়েরা লিওনে কি হয়েছে, আন্তর্জাতিক তাদের দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করছে। আর এই বাংলা ভাষাটাকে ইউনেস্কো কর্তৃক ঘোষিত হয়েছে 1999 সালে। কি ঘোষণা হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করেছে, যে এই মাতৃভাষা হিসেবে বাংলাকে। ওকে, আর এই জাতিসংঘের সাথে এই আমাদের বাংলাদেশের সম্পর্কটা কীরকম, কী ধরনের সম্পর্ক, অবশ্যই আমরা প্রথম স্লাইডগুলো দেখেই বুঝতে পারতেছি যে বাংলাদেশের সাথে জাতিসংঘের গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তার মধ্যে রয়েছে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও ভারসাম্য রক্ষা করা। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও আছে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি ও প্রতিবেশী দেশের বিদ্যমান সংকট সমাধান। মায়ানমার বিষয় নিয়ে, মায়ানমারের যে রোহিঙ্গা ইস্যু, সেই রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ করা। তারপরে বাংলাদেশ কাজ করছে প্রতিবেশী দেশ, ভারত প্রতিবেশী দেশ। এই ভারত, মায়ানমার, এই যে প্রতিবেশী দেশগুলো আছে, সেই প্রতিবেশী দেশগুলোর সাথে আন্তর্জাতিক বিরোধ যে নিষ্পত্তির জন্য বাংলাদেশ সবসময় এগিয়ে যাচ্ছে। সেই সাথে মানব পাচার রোধ, সন্ত্রাস দমন, পরিবেশ সংরক্ষণ, যোগাযোগ, প্রযুক্তিগত উন্নয়ন, রোগ ব্যাধি ও দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রেও বাংলাদেশ এই জাতিসংঘ বাংলাদেশকে যথেষ্ট ভূমিকা পালন করছে। জাতিসংঘ বাংলাদেশকে অনেক সহযোগিতা করে যাচ্ছে। আর সেই সাথে যে বাংলাদেশে যে জাতিসংঘের যে সৈন্য, আমাদের যে শান্তিরক্ষী বাহিনী, সেই শান্তিরক্ষীর বাহিনীর জন্য প্রায়
এই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করছে যে প্রায় 11,000 সৈন্য, বাংলাদেশি সৈন্য, 11,000 বাংলাদেশি সৈন্য এই জাতিসংঘ মিশনে কাজ করছে। জাতিসংঘের মিশনে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 11,000 সৈন্য জাতিসংঘের মিশনে কাজ করছে, বাংলাদেশি সৈন্য। এছাড়াও যে শান্তিরক্ষী বাহিনীতে, যে আমরা একটু আগে শান্তিরক্ষী বাহিনীর বিষয়টা দেখলাম, সেই শান্তিরক্ষী বাহিনীতে যে পুলিশ বাহিনী হিসেবেও কাজ করছে, জাতিসংঘের মধ্যে পুলিশ বাহিনী কাজ করছে। যে এই পর্যন্ত প্রায় একটু পরে আমরা দেখতে পাবো একটা স্লাইডে যে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর ক্ষেত্রে যে প্রায় বললাম আমরা কী করতেছে, প্রায় 11,000 সৈন্য, বাংলাদেশি সৈন্য এই জাতিসংঘের মধ্যে কাজ করছে। উন্নত দেশগুলো কি করতেছে, যে জাতিসংঘ কিভাবে সহযোগিতা করে, সেটা হচ্ছে অর্থ দিয়ে, আর বাংলাদেশ সেনাবাহিনী দিয়ে সহযোগিতা করছে। আর এই বাংলাদেশি সৈন্যরা কি করতেছে, এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশের জন্য। দেশের জন্য তারা জীবন বিলিয়ে দিচ্ছে। শুধুমাত্র দেশের জন্য নয়, বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রেও তারা জীবন দিতেও রাজি, তারা জীবন দিতেও প্রস্তুত। আর এ পর্যন্ত প্রায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী, যে সেনাবাহিনীর মধ্যে এই শান্তিরক্ষী বাহিনীতে কাজ করতে গিয়ে প্রায় 88 জন সৈন্য তাদের জীবন দেয়। আমি একটু আগে আলোচনা করেছি সিয়েরা লিওনে বাংলা ভাষা পেয়েছে, প্রায় দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আইভরি কোস্টের সড়কটা নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশ সড়ক, বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর অর্জন, এই সবগুলি হচ্ছে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর অর্জন। আর এখানে দেখা যায় যে শুধুমাত্র বাংলাদেশের পুলিশ শান্তিরক্ষী বাহিনী কাজ করছে তা না, পুলিশ বাহিনীও কাজ করছে। আমি আগেই কথাগুলো বলে ফেলছি। পুলিশ বাহিনী, মহিলা পুলিশ ইত্যাদি নিয়োজিত আছে জাতিসংঘের মধ্যে। এছাড়াও শান্তিরক্ষী বাহিনীর মধ্যে প্রায় আমাদের এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে, এই শান্তি অর্জন করতে গিয়ে, বিশ্ব শান্তি অর্জন করতে গিয়ে প্রায় 88 জন সৈন্য, বাংলাদেশি সৈন্য শহীদ হন। কতটুকু গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বাংলাদেশ এই জাতিসংঘের জন্য। সে পরিপ্রেক্ষিতে জাতিসংঘ বাংলাদেশকে যথেষ্ট সহযোগিতা করে আসছে প্রতিটি ক্ষেত্রে। তাহলে আজকে আমরা যা বিষয়টা জানলাম সেটা হচ্ছে, যতটুকু বিষয় আমরা জানলাম, সেই বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রে মডেল হিসেবে, শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশি সৈন্যরা যে অনন্য অবদান রাখছে তা অকল্পনীয়, অবিস্মরণীয়। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। যে কি বিষয় আমরা আজকে জানতে পারলাম সেটা হচ্ছে দ্য ফর্ম অফ ইউনাইটেড নেশন, অর্থাৎ জাতিসংঘের গঠন কীভাবে হলো। তাহলে আমি একটু সামারি যদি বলি, সেই সামারি একটু মাইন্ডে রাখলে তোমাদের মনে থাকবে। সেই সামারিটার মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে ধারণা রাখতে হবে, 20 শতকের ইতিহাসটা জানতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের পরে সেটা তৈরি হয় লিগ অফ নেশনের পরে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝে 1940 সালে একটা কনফারেন্স হয়। সেই কনফারেন্সে ইউএসএ, তারপর হচ্ছে রাশিয়া, এখানে 4টা দেশ একত্রিত হয়ে তারা একটা কনফারেন্স করে এবং ইউনাইটেড নেশন গঠনের জন্য তারা ঐক্যবদ্ধ হয়, সিদ্ধান্ত নেওয়ার পর 1945 সালে গিয়ে কী করলো, যে 1945 সালে তারা এই জাতিসংঘ, ইউনাইটেড নেশন একটা গঠন করা হয়। সেটা আমরা জেনে নিলাম। সেই ক্ষেত্রে জাতিসংঘের উদ্দেশ্যগুলো জানলাম এবং জাতিসংঘের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো সম্পর্কে জানলাম। 5টা অর্গান রয়েছে। আর এর মধ্যে নিরাপত্তা কাউন্সিলের 5টি স্থায়ী রাষ্ট্র রয়েছে। সেই স্থায়ী রাষ্ট্রগুলোর একটা ভ্যাটো দেওয়ার ক্ষমতা রয়েছে। তারপর আমরা জানলাম জাতিসংঘের উদ্দেশ্যটা কি, সেই উদ্দেশ্য সম্পর্কে ধারণা নিলাম এবং বাংলাদেশের সাথে জাতিসংঘের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা জেনে নিলাম আজকে। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস নিয়ে, পরবর্তী পার্ট 2 সেকেন্ড এপিসোড নিয়ে আমরা আলোচনা করব। আর অন্য কিছু বিষয়, সেই বিষয়ে জাতিসংঘেরই অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।